ডক্টর ইউনুস বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানেন না কেই ডক্টর মোহাম্মদ ইউনুস। পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন। সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকে ১. নোবেল, ২. আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, ৩. মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। পৃথিবীর ইতিহাসে ওপরের ৩টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন। বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে। হ্যাঁ, সেই ১২ জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মেসিকে নিশ্চয়ই চিনেন। যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনুসের জন্য, বিশ্বাস হয়? না হলেও সত্য। অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি, আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশালবাহক। জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশালবাহক ছিলেন প্রফেসর ডক্টর ইউনুস। বর্তমানে বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকায় টপ 10-এর ভেতরে থাকেন ডক্টর ইউনুস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের। এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজও সন্দেহ। মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন। কোর্ট কাছারির ৮ তলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো, সে সময় কোর্ট বিল্ডিংয়ের লিফট বন্ধ করে দেয়া হতো। ৬২ বছরের অশীতিপর এই আসামিকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হতো, এবং এই ঘটনা নাকি ৪০ বারের মতো ঘটেছে। সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনুস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রোফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্রীভাবে সুদখোর ডাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে, মোহাম্মদ ইউনুসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগও জানেন না মোহাম্মদ ইউনুসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তাঁর প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার ১ টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই, কখনোই ছিল না। জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। ডক্টর মোহাম্মদ ইউনুসের মাইক্রোফাইন্যান্সের ধারণার মূল ভিত্তিই হচ্ছে এটা। এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না, সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক। এটাকে বলে সামাজিক ব্যবসা। নির্দিষ্ট কোনো মালিক নাই, জনগণই এর মালিক। বাইর থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ ইউনুস। নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার ১ পয়সার মালিকানাও রাখেননি, বরং এর ২৫% মালিকানা সরকারের, বাকি মালিকানা গরিব মানুষের। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র $৩০০ বেতনে চাকরি করতেন। তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তা না, কোম্পানিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে। কোম্পানি অধ্যাদেশ ২৮ ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন। শুধু যে গ্রামীণ ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না, জর্জ সোরোস, টেলিনরদের এনে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন। তার কথায় টেলিনর বাংলাদেশে আসে। তার কথায় তার বিলিয়নিয়ার বন্ধুরা গরিবদের উন্নতির জন্য ফান্ড দেয়। তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন, সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই। অনেকেই জানেন না গ্রামীণ টেলিকমকে নন ফর প্রফিট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ইউনুস। সেখানেও তিনি নিজের জন্য 1% মালিকানাও রাখেননি। তিনি চাইলে ইজিলি ১০-১৫% মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন, অথচ লাভের ১ টাকাও যাতে নিজের কাছে না আসে সেটা নিশ্চিত করেন তিনি। তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনও সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন, অথচ স্বাভাবিকভাবেই আপনার মনে হবে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধহয় কেউ নেয় না, আর নিশ্চয়ই এই টাকায় প্রফিট করেন ডক্টর ইউনুস। আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না। একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না, এমন কথা আমরা ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা। যেমনভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, টাকা কামানোতে আছে সুখ শান্তি, অন্যের উপকারে আছে প্রশান্তি। ওনার ভাষায় নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস। মোহাম্মদ ইউনুস মনে করেন সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব আরও গরিব হয়ে যাবে, ধনী আরও ধনী হবে, ফলে বিশ্ব ব্যবস্থা অচল হয়ে পড়বে।
এই বিশ্বাস থেকেই উনি সব নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, নিজের কোনো মালিকানা রাখেননি। এরকমটা কি আপনি ভাবতে পারেন? আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন, তাদের সব নিজেদের মালিকানা। কোম্পানির কথা বাদ দেন, এনজিও ব্র্যাক দেখেন, মালিকানা ফজলে হাসান আবেদের পরিবারের। বড় বড় পদে পরিবারের সদস্যরা আছে। কিন্তু মোহাম্মদ ইউনুস সেটা করেননি। তার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের বা পরিবারের কাউকে রাখেননি। অথচ ড মোহাম্মদ ইউনুস চাইলে এসব ব্যবসায় নিজের মালিকানা রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন, খুব ইজিলি। তার প্রায় সব বন্ধুবান্ধব বিলিয়নিয়ার, মাল্টিবিলিয়নিয়ার। তিনি সেদিকে যাননি। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ড মোহাম্মদ ইউনুসের আয়ের উৎস কি? আমি নিশ্চিত এটাও অনেকে জানেন না। ড মোহাম্মদ ইউনুস হচ্ছেন পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় ৭৫,০০০ থেকে $১,০০,০০০ মতো, কখনো আরও বেশি। বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যান ওনার বক্তব্য শুনতে। ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয়। ২০২৪ সালের ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির ৩ জনের একজন হচ্ছেন মোহাম্মদ ইউনুস। সেখানে আরেকজন প্রেসিডেন্ট ম্যাক্রো। ২০২৬ ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছে, যাতে উনি পরামর্শ দেন। এদিকে আমরা মনে করি গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে টাকা পান তিনি, যেন গ্রামীণ ব্যাংকের সুদগুলো সরকার খায় না, ড মোহাম্মদ ইউনুস খায়। এরা কখনো প্রকাশ্যে স্বীকারই করে না যে এগুলোতে তার 0.01% শেয়ারও নাই। উনি একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু অনুমতি পাননি। একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হতো। উনি বললে পৃথিবীর সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিয়ে যেত। উনি ডাকলে এমনকি বিল গেটস কিংবা আমেরিকান প্রেসিডেন্টও তার ইউনিভার্সিটিতে স্পিচ দিতে চলে আসত। কিন্তু সেটা হতে দেয়া হয়নি, তাকে ইউনিভার্সিটি করতে দেয়া হয়নি। মোহাম্মদ ইউনুসকে যত জানবেন, আপনার মনে হবে দেশ এবং জাতি হিসাবে আমরা মোহাম্মদ ইউনুসকে ডিজার্ভই করি না। একটা প্রশ্ন করি, আপনি কি জানতেন মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের জন্য কোনো শেয়ার রাখেননি? আসুন যোগ্য ব্যক্তিকে সম্মান করতে শিখি।